আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এমপি রূপা হককে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি। এ সময় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সাজানো সংসদ ও ভুয়া স্পিকার ছিল। বিগত সময়ে কণ্ঠরোধ করা হলেও এখন দেশের মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে। রূপা হক আগামী নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে কিংবা 2026 সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে চাঁদাবাজির 4 মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছে। আজ এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে কার্যতালিকা 3 নম্বরে আছে রাষ্ট্রপক্ষে 4টি আবেদন। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর আলাদা 2টি থানায় এসব মামলা হয়েছিল। গেল 23 অক্টোবর এসব মামলার কার্যক্রম বাতিলে রায় দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে রাষ্ট্রপক্ষের আপিল চেম্বার আদালতে ওঠে। সেখান থেকে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। কোনো চক্রান্তের কাছে মাথা নত করবে না বিএনপি, দল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাওয়াই কাল হয়েছে আওয়ামী লীগের জন্য। অর্থনীতি সহ সবকিছু ধ্বংস করে শেষ পর্যন্ত পালাতে হয়েছে তাদের। এখন দেশ গঠনের জন্য জাতীয় ঐক্য জরুরি। মির্জা ফখরুল বলেন, বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির উদ্দেশ্য। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে সংস্কার করতে গেলে সংবিধান পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সদরঘাটে শীতার্তদের মাঝে শ্রমিক দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার চায় বিএনপি, তবে তা রাতারাতি করলে চলবে না। নির্বাচনের পরে বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেনাবেচা সংস্কৃতি শুরু হলে আবারও গণতন্ত্রের বিপর্যয় ঘটবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার মতো আর কেউ যেন সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করতে না পারে, সেই ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শও দেন তিনি। সংবিধানের যে অনুচ্ছেদ 70-এর কথা বলা হচ্ছে, এই 70 অনুচ্ছেদ আজকে আপনারা কিভাবে সংস্কার করে কি করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু জনগণের পক্ষ থেকে এইটা বলবো যে তড়িঘড়ি করে কিছু করতে গেলে, আমি আগেও যেটা বলেছি, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের টাকা লোপাট সহ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে পঙ্গু করেছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ধ্বংস সহ এস আলমকে নিয়ে হাসিনা পরিবার টাকা লোপাট করেছে। এ সময় মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জামায়াতের আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে পূর্বাচলে বেলাবো সমিতির অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নের নিরুত্তর ছিল, এখনও তেমনই। গত 23শে ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। যা কিছু বক্তব্য আসুক না কেন আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগের ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জানতেই এই কর্মসূচি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির 4 দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে 5 আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছি। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। এই কর্মসূচিতে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়রিয়া আক্রান্ত হয়ে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 800 রোগী, যার প্রায় 80% শিশু। শীত বাড়ার সাথে সাথে বেড়েছে এই রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ। জটিলতা এড়াতে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গবেষণা বলছে 88% মা এই স্যালাইন বানানোর সঠিক পদ্ধতি জানেন না। মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে 1 জানুয়ারি ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় 850। গত 2 সপ্তাহ ধরেই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 800-র বেশি রোগী ভর্তি হচ্ছে। তাদের প্রায় 80%-ই বয়স 5 বছরের কম। বাবুর তো অনর্গল পানি পড়তেছিল, এখনো ওইটা আছে, কিন্তু আগে যে বাবু খাইতো যা খাইতো ওই রকমই পড়তো, কিন্তু এখন হাগার যে কালারটা ওইটা আসতেছে। প্রথম 2 দিন তো অনেক খারাপ ছিল, আজকে সকালের পর থেকে অনেকটাই ভালো আর কি। তাই ডাক্তার বলছে আমাদের আজকে ছাইড়া দিব আর কি। ভর্তি অধিকাংশ শিশু রোটা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, শিশুদের জ্বর বমির পাশাপাশি দুর্বল হয়ে নেতিয়ে পড়া সহ কিছু উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নিতে হবে। 1 ঘন্টায় 3 বারের বেশি বমি করছে, তাকে কিছুই পেটে খাইয়ে রাখা যাচ্ছে না। বাচ্চা নেতিয়ে পড়েছে, তাকে মুখে কিছু অফার করলে সে খাচ্ছে না, বাচ্চা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, অথবা বাচ্চা সারাক্ষণ ঘুম ঘুম ভাব, ঘাড় শক্ত করতে পারছে না। এই লক্ষণগুলো দেখলে হাসপাতালে আনতে হবে।
আইসিডিডিআরবির গবেষণা বলছে ৮৮% মায়েরই ওআরএস স্যালাইন বানানোর সঠিক ধারণা নেই। স্যালাইন তৈরিতে পানির পরিমাণ না জানা এবং অল্প সময়ে বেশি মাত্রায় স্যালাইন পান করানোয় শিশুদের ঝুঁকি বাড়ছে। প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম শরীরে প্রবেশ করলে খিঁচুনি, কিডনি বিকলও হতে পারে। কেউ খুব কম পানিতে স্যালাইন বানান, কেউ বা স্যালাইনের গুঁড়োটা আলাদা আলাদা করে পানির সাথে মিশিয়ে খাওয়ান। এরকম বিভিন্ন প্র্যাকটিস আমরা দেখতে পাই, যেটা কিনা খুবই মারাত্মক এই কারণে এই স্যালাইন খাওয়ানোর তারতম্যের কারণে বাচ্চাদের মারাত্মক একটা কমপ্লিকেশন আমরা দেখে থাকি। আইসিডিডিআরবিতে ভর্তি শিশুদের মধ্যে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, আশুলিয়া সহ প্রায় 25টি এলাকা থেকে এসেছে সবচেয়ে বেশি রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শীতজনিত রোগের প্রকোপ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দেবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজকে রংপুরে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? শীতে তো শীতজনিত রোগের প্রকোপ বেশ বেড়েছে, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখা যাচ্ছে? দেখুন, আসলে প্রায় গত কয়েকদিন ধরে কিন্তু রংপুরে কিন্তু সাথে যে অর্থাৎ শীতের যে প্রকোপ এটি কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে নিশ্চয়ই গত 2 দিন থেকে কিন্তু শীতের যে অর্থাৎ দাপটটা এটি কিন্তু কিছুটা কমে গেছে। আজকে যে যদি বলি যে আজকে 14.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 2 দিন আর এই তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে অর্থাৎ ঠান্ডার যে প্রকোপ এটিকে আসলে কমে যাবে। আর একটা বিশেষ জানেন কি, রংপুরে কিন্তু আপনি নিশ্চয় জানেন যে রংপুর বিভাগের কিন্তু 58 উপজেলায় 58টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ 8টি উপজেলা 8টি হাসপাতাল রয়েছে। তার মধ্যে সবথেকে বড় হাসপাতাল হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন গড়ে কিন্তু 1 থেকে 150 কিন্তু রোগী তারা ভর্তি হচ্ছেন বিভিন্ন রোগ নিয়ে। বেশিরভাগ কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এটি যেই ওয়ার্ডে আমি আছি এই ওয়ার্ডটি হচ্ছে শিশু ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু প্রতিদিনই ভর্তি হচ্ছে প্রায় 1 থেকে 150 শিশু। এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তাদের ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে তারা ভর্তি হচ্ছে। শিশুদের চিকিৎসা সেবা তারা দিচ্ছেন অর্থাৎ বিভিন্নভাবে। এখানে চিকিৎসক কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে গড়ে প্রায় 5-7 জন টিম করে তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানকার পরিচালক যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তার সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে চিকিৎসার মান যাতে ভালো হয় সে বিষয়ে তিনি প্রতিটি ডাক্তারের কাছে তিনি পরামর্শ দিচ্ছেন, যাতে করে এই মেডিকেল কলেজ হাসপাতালে জানি যারা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে এসছেন তাদের চিকিৎসার মান এবং সেবা যাতে ভালো হয় সেটি তারা ব্যবস্থা করছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রামে কিন্তু সবথেকে বেশি কিন্তু অর্থাৎ শীতের যে দাপটটা ছিল এটি কিন্তু আজকে নেই। তবে আজকে যে শীতের শৈত্যতা যে বেড়ে গেছে সেটি হচ্ছে পঞ্চগড়ে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি অনেক রোগী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2টি ওয়ার্ড রয়েছে, একটা 10 একটা 9। দুটিতে কিন্তু অর্থাৎ রোগীর যে সংখ্যা এটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কয়েকদিন ধরে কিন্তু এই রোগীরা তারা এখানে আছে চিকিৎসা সেবা নিচ্ছেন। বেশিরভাগ শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এই শিশু ওয়ার্ড। আর একটা বিষয় জানিয়ে রেখেছে, রংপুরে কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অর্থাৎ যেসব ওয়ার্ডেই অর্থাৎ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বয়স্করাও সেখানে ভর্তি হচ্ছেন, বয়স্করা চিকিৎসা সেবা নিচ্ছেন। তাদের যে দাবি রয়েছে যে চিকিৎসার মান আরও উন্নত করতে হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটি উন্নত হচ্ছে। কারণ আপনি নিশ্চয় জানেন যে গত কয়েক মাস আগেই কিন্তু এই রংপুর মেডিকেল হাসপাতালে অর্থাৎ সেনা বাহিনীর যে কর্মকর্তা তিনি কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসার মান অনেকটাই বেড়ে গেছে। নজরুল আমাদের সাথেই থাকবেন। এবারে শীত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় শীত পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? তাপমাত্রা আজকে কত? শীতজনিত রোগে আক্রান্তরা হাসপাতালে কি পরিমাণে ভর্তি হয়েছেন? চুয়াডাঙ্গা আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও শৈত্যপ্রবাহের উপরে উঠে এসেছে তাপমাত্রা, কিন্তু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে আজ সকাল থেকে ঘন কুয়াশা। আমি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে কুয়াশায় ঢেকে আছে চারদিক। এই কুয়াশার কারণেই বেশিরভাগ মানুষই আজ ঘরের বাইরে বের হননি। দিনমজুর শ্রেণীর মানুষ যারা ঘরের বাইরে এসেছিলেন তারা কাজ পাননি, রিক্সা ভ্যান চালকরা যাত্রী পাননি। তারা বলছেন তাদের উপার্জন কমে গেছে। আর গতকালের চিত্রটি বলি, গতকাল সারাদিনই সূর্য প্রায় দেখা যায়নি। দুপুরের পর থেকে সূর্যের আলো এত মিলান হয়ে গিয়েছিল, আর সেই সাথে ছিল হিমেল বাতাস, যে কারণে গতকাল বিকাল থেকেই মানুষকে শীতজনিত কারণে কষ্ট পেতে হয়েছে। এই কষ্টের পাশাপাশি
রোগবালাই বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সেখানে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ সাধারণ সময়ের চেয়ে 3 গুণ বেশি। বিশেষ করে চুয়াডাঙ্গার ডায়রিয়া ওয়ার্ডটি 4টি ছোট কক্ষে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়া হয়। সেই কক্ষগুলোতেও ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী থাকছে। 70 থেকে 80 জন রোগী সবসময় এই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে থাকছে। শিশু ওয়ার্ডেও একই অবস্থা, রোগীর চাপ বেশি। বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর বহির্বিভাগে আমি দেখেছি লম্বা লাইন, সেখানেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন এই সময়টা সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। এবার আমরা রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো। জানাতে হাতিরঝিল এলাকা থেকে যোগ দেবেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, গতকালকে তো সূর্যের দেখা মিলেছে, আজকে সকালে কি সূর্যের দেখা রাজধানীবাসী পেয়েছেন কিনা? আর 8 জানুয়ারির পরে তো আবারও শীত অনুভূতি হবে, আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখুন, গত কর্মদিবস শেষ হয়েছিল একদম কনকনে ঠান্ডা দিয়ে, অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু বেশ ঠান্ডার মধ্যে এই কর্মজীবী মানুষ যারা আছেন তারা দিনভর কাজে বেরিয়েছিলেন, ভোগান্তির মধ্যে পড়েছিলেন। তবে কর্মদিবসের শুরুর দিনটি বেশ স্বস্তিদায়ক হয়েছে রাজধানীবাসীর জন্য। তার কারণ হচ্ছে আজকে একদম বলা যায় যে সাত সকালেই সূর্যের দেখা মিলেছে এবং যারা অফিসে বেরিয়েছেন বা দিনের মজুর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ যারা কাজে বেরিয়েছেন, তারা বেশ স্বস্তি নিয়েই ঘর থেকে বের হতে পেরেছেন এবং কাজ করতে পেরেছেন। আমরা আবহাওয়া অফিসের সাথে যখন আসলে কথা বলছিলাম, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে এটি শৈত্যপ্রবাহের মধ্যে পড়বে কিনা। তার কারণ হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলেই শৈত্যপ্রবাহ হয়। তবে আবহাওয়া অফিস বলছে যেহেতু একটি স্টেশন, সেক্ষেত্রে আসলে তারা আরেকটু পরে এটি শৈত্যপ্রবাহ বলবেন কিনা সেটি আসলে জানাবেন। এবং ঢাকার তাপমাত্রা আজকে 15.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে, শীতের উন্নতি হয়েছে। তবে 8 তারিখের পর থেকে আবার শীতের তীব্রতাটা বাড়বে, শৈত্যপ্রবাহ হবে এবং ঢাকায়ও তখন তাপমাত্রা কমে আসবে। তো আমার কাছে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। শনিবার রাতে মেট্রো স্টেশনের নিচে দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা জানান, মিরপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে কারওয়ান বাজারে যাচ্ছিলেন এমদাদুল হক কাজল। বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। নিহত কাজলের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি গ্রামে। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বড় একটি অংশে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিটুমিন উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এছাড়া নাটোরের সিংড়ায় 5 গ্রামের মানুষের ব্যবহার করা একটি গ্রামীণ সড়ক পাকা করার উদ্যোগ নেয়নি কোনো সরকার। জয়পুরহাটেও বেহাল একটি বাইপাস সড়কে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ছোট বড় গর্তের কারণে বেহাল চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। হাজীগঞ্জ থেকে খাজুরিয়া অংশের 17 কিলোমিটারে প্রায় সব জায়গায় উঠে গেছে বিটুমিনের আস্তরণ, কোথাও আবার ঢালাইও নষ্ট হয়েছে। এতে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় চলাচলে বিপাকে পড়েছেন যাত্রীরা। 10 থেকে 20 মিনিটের ভিতরে হাজীগঞ্জে বা তার গন্তব্যে পৌঁছবে, কিন্তু সেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। এই সড়কে 1 ঘন্টায় যাত্রায় সময় লাগছে 3 ঘন্টা। এতে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত মেরামত শুরু হবে না। ডান পাশটা খুব কম নষ্ট হচ্ছে, কিন্তু বাম পাশটাই বেশি নষ্ট হইতেছে। এটা মূলত ওভারলোড গাড়ির কারণে। ওভারলোড গাড়ি যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে এই রাস্তা আমাদের পিএমপিতে কাজ করার পরেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। নাটোরের সিংড়ায় তাজপুর ব্রিজ থেকে হাঁসপুকিয়া স্কুল পর্যন্ত 6 কিলোমিটার সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। ছোট হলেও এই সড়ক ব্যবহারকারী রয়েছে প্রায় 15,000। সড়ক বিভাগ বলছে, সড়কটির 4 কিলোমিটার অংশ পাকা করার উদ্যোগ নেওয়া হবে। বা গ্রীষ্মকালে এসে এই মাটি রাস্তাটা একেবারে ধুলা বালিতে হয়ে যায়,
ফলে দেখা যায় যে একটা ভ্যান পাইলেও সেই ভ্যানে হয়তো 2-3 জন উঠলো, আরেকজন পিছন থেকে ঠেলতে হয়। বর্ষা মৌসুমে রাস্তায় অনেক কাদো হয়ে যায়, আমরা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে বের হতে পারি না। যে প্রকল্পই আসুক, প্রথমে আমরা তাজপুর ইউনিয়ন পরিষদ থেকে কোমরপুর, হিয়াতপুর, হরিপুর, হাঁসপুকুরিয়া এই কয়েকটা গ্রামকে কানেক্টিভিটি দেওয়ার জন্য এই রাস্তাটা সমাপ্ত করব। ভোগান্তির আরেক নাম জয়পুরহাট স্টেডিয়াম মোড় থেকে 5 বিবি সড়কের কাশিয়াবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক। প্রায় 1 কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে রাত থেকে। এর জেরে মাঝ নদীতে আটকে পড়েছে একটি ফেরি। এছাড়া নদী পাড়ে আটকে আছে বেশ কিছু যানবাহন। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই ঘন কুয়াশা পরিস্থিতির কিছুটা উন্নতি কি বেলা বাড়ার সাথে সাথে হয়েছে কিনা, আর মাঝ নদীতে যে ফেরিটি আটকা পড়েছে সেটির উদ্ধারে কোনো কার্যক্রম চলছে কি? দেখুন, পরিস্থিতি এখনো কিন্তু উন্নতি হয়নি। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে ঘাট এলাকার চারপাশ জুড়ে কিন্তু এখনো কুয়াশায় আচ্ছন্ন। অর্থাৎ আমি এই মুহূর্তে রয়েছি 7 নম্বর ফেরিঘাট এলাকাতেই। 7 নম্বর ফেরিঘাট থেকে 20 ফিট দূরত্ব নদীর মাঝে কি রয়েছে সেটা কিন্তু একেবারেই অস্পষ্ট, যে কারণে ফেরি চলাচল এখন পর্যন্ত শুরু হয়নি। এর আগে আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু মূলত কুয়াশা পড়তে শুরু করেছিল। রাত 1টার সময় কুয়াশার ঘনত্বটা বেড়ে যায়, সে সময়ে কিন্তু নদীপথ একেবারেই অস্পষ্ট হয়ে যায়, যে কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে কিন্তু এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে ফেরি চলাচল বন্ধ থাকার পর থেকে ঘাট এলাকায় বেশ কিছু তবে এসব যানবাহনের মধ্যে কিন্তু পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। তবে যেসব যানবাহনগুলো আটকে আছে সেসব যানবাহনের চালক এবং যাত্রীরা কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি রাজবাড়ী থেকে এসেছেন। একজন প্রবাসী, বেলা 1টার সময় তার ফ্লাইট রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তিনি এই ফেরিঘাট এলাকাতেই অবস্থান করছে। কখন তিনি ঢাকা পৌঁছাতে পারবেন বা যেতে পারবেন সেটা কিন্তু একেবারেই অনিশ্চিত। তার মতো কিন্তু অনেকেই এই ফেরিঘাট এলাকাতে অবস্থান করছে, অনেকেই রয়েছে সকালে যাদের অফিস করার কথা ছিল কিন্তু তারা কিন্তু এখনো নদী পার হতে পারেনি। আমরা বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের কিন্তু আসলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা সম্ভব না, যে কারণে কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না বলে তিনি জানিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখি যে ফেরিটা মাঝ নদীতে আটকে ছিল সেটি কিন্তু বিআইডব্লিউটিসির সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এখনো মাঝ নদীতেই আছে, কুয়াশা না কাটলে কিন্তু সেই ফেরিটিও পারে ফিরতে পারছে না। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সময় যত যাচ্ছে ঘাট এলাকায় আটকে পড়া যানবাহন এবং চালকদের বা যাত্রীদের কিন্তু দুর্ভোগটাও বাড়ছে। ঘন কুয়াশায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। ঝালকাঠির 15টি এলাকার নদীর চর থেকে দিনরাত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে তীরবর্তী কয়েকটি গ্রামে। অবৈধ মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঝালকাঠির সদর উপজেলা রাজাপুর নলছিটির দুটো নদী থেকে অবাধে চর কাটছে এক শ্রেণীর প্রভাবশালী। এসব মাটি জেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। ঝালকাঠির দিয়াকুল, ভবানীপুর, মাটিভাঙা ও রাজাপুর সহ জেলার কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। অবৈধভাবে এসব চর থেকে মাটি কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বেড়িবাঁধের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেড়িবাঁধ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে। ওই চরগুলো কাটতে নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি মাটি। আমাদের ফিল্ডের সর্দার আছে, সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে। যদি এরকমের মাটি কাটে সেগুলি বন্ধ দিয়ে না করে তাই ক্ষতিগ্রস্ত হবে। এইটা সরকারের কাছে আমাদের দাবি যে যাতে এটা বন্ধ করার প্রচেষ্টা সরকার চালাবে। মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। মাটি কাটায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৩ বছর আগে নাটোরের ওপর দিয়ে লাইন টানা হলেও গ্যাস পায়নি এ জেলার মানুষ। ব্যবসায়ীদের দাবি, লাইনের গ্যাস না পাওয়ায় পণ্য উৎপাদন খরচ বেশি হয়। এতে পাশের জেলা বগুড়া ও পাবনার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না তারা। ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। উন্নত সড়ক যোগাযোগ ও রেল সুবিধা থাকায় ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ জেলা নাটোর। তবে ৩ দশকেও শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগুতে পারেনি জেলাটি। ২০১১ সালে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে নাটোরের বাগাতিপাড়া হয়ে রাজশাহী পর্যন্ত গ্যাস লাইন টানা হলেও জেলায় গ্যাস সরবরাহ নেই। গ্যাস না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি ব্যবহারে উৎপাদন খরচ বেশি হওয়ায় টিকতে পারছেন না কারখানা মালিকরা। কারখানার ব্যাহত হচ্ছে মানে প্রোডাকশন জবে। প্রোডাকশন ছাড়া শুধু রিপেয়ারিং জবে তো একটা ওয়ার্কশপ চলে না। প্রোডাকশনের জন্য একমাত্র গ্যাসই অত্যন্ত অপরিহার্য। ব্যাংক ঋণে জর্জরিত হয়ে প্রায় দিশেহারা। এছাড়াও নতুন কোনো প্রতিষ্ঠান যদি আমরা করতে চাই গ্যাসের অভাবে সেক্ষেত্রে আমাদের আগ্রহটা একেবারেই হারাই যায়। আমরা আশা করেছিলাম যে বনপাড়ার থেকে সোজা আমাদের নাটোরে লাইনটা নিয়ে এসে নাটোর থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা না হওয়াতে আমাদের নাটোরে গ্যাস ভিত্তিক শিল্প গড়ে উঠছে না। গ্যাস না থাকায় ফার্নেস অয়েল ব্যবহারে খরচ বাড়ছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, বগুড়া ও পাবনার সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। বগুড়া আলাদা 9 টাকা কমে উৎপাদন করে, আর আমাদের বিসিকি জ্বালানি বিভিন্ন রকম করার কারণে ফার্নেস অয়েল কাঠ 9 টাকা পার কেজিতে বেড়ে যায়। কাজেই শিল্প কারখানা এখানে লস খেয়েও চলে গেছে কয়েকটা। প্রশাসনের কাছে গ্যাস সরবরাহের দাবি জানিয়েও ফল মেলেনি বলে জানান বিসিক কর্মকর্তারা। গ্যাস না থাকার কারণে অনেক ভালো ভালো শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার বিসিকেও যেহেতু এখানে একটা শিল্প এলাকা, এখানে অনেকে শিল্প প্রতিষ্ঠান করতে আগ্রহী হয়। ভালো ভালো শিল্প কারখানা এখানে আরও গড়ে তোলা সম্ভব যদি নাটোরে গ্যাস আসে। জেলায় ছোট বড় শতাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে বিসিকে আছে 36টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারে একচেটিয়া নিয়ন্ত্রণে রাখা আমদানিকারকেরা সরে যাওয়ার সুযোগে ব্যবসা বাড়ছে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের। রমজান সামনে রেখে ভোগ্যপণ্য আমদানিতে ফিরেছেন অর্ধশত ব্যবসায়ী। অর্থনীতিবিদেরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ব্যবসায়ীদেরও সুযোগ বাড়াতে হবে। অনেক বছর ধরে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনি, সয়াবিন সহ কয়েকটি পণ্যের বাজারের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। একইভাবে রমজানের প্রয়োজনীয় পণ্য, ছোলা, ডাল সহ আরও কিছু পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতেন বড় ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে বাজারের চিত্র। আমদানি শুরু করেছেন এক সময় বাজার থেকে সরে যাওয়া ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। আপনার সবাই যদি সমান সুযোগ পায় ব্যবসার, তাহলে তো এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, গরিবদের জন্য ভালো হবে। একটা আপনার এই আপনিও মাল বিক্রি করতে পারবেন ইম্পোর্ট করে, আরেকজনও মাল বিক্রি করতে পারবে, তখন একটা কম্পিটিশন। জুলাইয়ে 25,000 এবং আগস্টে 35,000 টন অপরিশোধিত চিনি আমদানি করে এস আলম, কিন্তু এরপর আর আমদানি করতে পারেনি। জুলাইয়ে 18,900 মেট্রিক টন সয়াবিন আমদানি করলেও এরপর তাদের আমদানি শূন্যের কোঠায়। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে বাজারে আসা নতুন একটি প্রতিষ্ঠান আগস্টে আমদানি করেছে 2,500 টন সয়াবিন। এছাড়া সেপ্টেম্বরে 3,372 টন এবং অক্টোবরে 1,486 টন ক্রুড সয়াবিন আমদানি করেছে। যে তারা সেই সুযোগটি পাচ্ছেন, আমি মনে করি যে এটা ইতিবাচক দিক। তবে এটিকে আমার মনে হয় যে আরও প্রসার করা উচিত, সবাইকে সমান সুযোগ করা দেওয়া উচিত এবং ব্যবসায়ী বা আমদানি ক্ষেত্রে যেন কোনো বৈষম্য শিকার না হন। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বড় ব্যবসায়ীদের পাশাপাশি মাঝারি ব্যবসায়ীদের সুযোগ বাড়াতে হবে। কিছু ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে, অথবা এই যে ব্যাংক থেকে ঋণ দেওয়া, তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে, সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের দাবি, এলসিতে যেন ন্যায্য সুযোগ দেওয়া হয় তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ভোগ্যপণ্য আমদানিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা যে অংশগ্রহণ করছেন, অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন, আর এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সামনের দিকে দাবি দেওয়া কি রয়েছে? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে সেখানে সয়াবিন তেল, চিনি সহ বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আসলে দীর্ঘকাল ধরে সেগুলো আসালম গ্রুপের হাতে তাদের দখলে ছিল বলা যেতে পারে, এবং সেই কারণে আসলে আমরা দেখেছি চট্টগ্রামের যে খাতুনগঞ্জ রয়েছে সেখান থেকে মাঝারি পর্যায়ে যে সমস্ত শিল্পোদ্যোক্তা ছিলেন তারা আসলে বলা যেতে পারে একেবারে কণ্ঠাস হয়ে পড়েছিলেন, এবং সেই কারণে আমরা দেখেছি তারা কেউ কেউ একেবারে এই খাত থেকে আসলে সরিয়ে গিয়েছেন। আমরা দেখেছি গত জুলাইয়ের পরে আসালম গ্রুপ তারা যে চিনি আমদানি করে এবং সয়াবিন তেল যে আমদানি, সেটি যে বিপুল পরিমাণে তারা যে আমদানি করেছিল কিংবা নিজেদের ফ্যাক্টরিতেও তৈরি হয়েছিল, এরপর থেকে আসলে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তাদের আসলে আর এই সমস্ত পণ্য আমদানি করা হয়নি, এবং নানা কারণে তারা আসলে এই মুহূর্তে তাদের বাজারে কিছুটা, তাদের কারখানায় কিছুটা ধস আছে, এবং সেই কারণে আমরা দেখছি খাতুনগঞ্জে যে সমস্ত মাঝারি মানের ব্যবসায়ীরা ছিলেন তারা এখন আস্তে আস্তে আসলে তারা আবার নতুন করে তাদের যে ব্যবসা সেটির দিকে তারা মনোযোগ নিবেশ করছেন। আমরা দেখেছি তারা যেটি বলছেন সেটি হচ্ছে বড় ব্যবসায়ীদের কারণে তারা আসলে দীর্ঘকাল ধরে তাদের যে ব্যবসা করার কথা ছিল সেটি তারা করতে পারেনি, এবং এই মুহূর্তে যেহেতু একটি সুযোগ এসছে সেই সুযোগটিকে তারা আসলে কাজে লাগাতে চাচ্ছেন। আমরা দেখেছি এটির একটি প্রভাব খুচরা পর্যায়ে এসছে। খুচরা পর্যায়ে আমরা দেখেছিলাম যে আসলে তাদের কাছ থেকে ক্রেতারা যখন কোনো জিনিস কিনতে আসতো তখন নির্দিষ্ট কয়েকটি গ্রুপের পণ্য ছাড়া আসলে তারা অন্যান্য যে সমস্ত গ্রুপের পণ্যগুলো ছিল, সাধারণ ব্যবসায়ীদের যে সমস্ত পণ্যগুলো ছিল সেগুলো তারা সরবরাহ করতে পারতেন, এবং সেই কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক ধরনের ভুল বুঝাবুঝি হতো। নানা সময় তারা আসলে ঝগড়া ফ্যাসাদেও লিপ্ত হতেন। এই মুহূর্তে যেহেতু অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য খুব সহজে দোকানগুলোতে আসছে, এবং সেই কারণে দেখা যাচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সুষ্ঠুভাবে এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, এবং পাশাপাশি এই যে একটি সবার মধ্যে একটি সমতা আসছে এটিকে আসলে অর্থনীতিবিদরা ইতিবাচক বলে তারা ধরে নিচ্ছেন, এবং তারা মনে করছেন বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার জন্য এরকম বড় ব্যবসায়ীদের পাশাপাশি জরুরি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সকল ক্রেতারাও এর সুফল পাক, এটাই সকলের প্রত্যাশা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আমদানি ঋণপত্রের শতভাগ এলসি মার্জিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করায় কমতে পারে গাড়ির দাম। বিশেষ করে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন গাড়ি আমদানি বাড়ার কারণে আবারও চাঙ্গা হবে খাতটি। এ কারণে ডলার বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কাকেও উড়িয়ে দেন তারা। প্রতিদিনই ঢাকাসহ সারা দেশে বাড়ছে গাড়ির চাপ। এর মধ্যে রিকন্ডিশন গাড়ির সংখ্যাই সবচেয়ে বেশি। এসব গাড়ির দাম কম হলেও জ্বালানি খরচ বেশি। এমন অবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানির ক্ষেত্রে এলসি সুবিধা শতভাগ পর্যন্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি বছর 30,000-এর মতো একবার ব্যবহৃত জাপানি পুরাতন গাড়ি আমদানি হয়, তবে ইলেকট্রিক গাড়ির সংখ্যার তুলনায় বাড়ছে হাইব্রিড গাড়ির আমদানি। এ অবস্থায় সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানিতে ঋণপত্রের শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য মোটরকারের আমদানি ক্ষেত্রে ন্যূনতম 50% নগদ মার্জিনের কথা বলা হয়েছে। এতে বাজারের প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি দাম কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। আমি অবশ্যই মনে করি যে এলসি মার্জিন কমানোর কারণে যেখানে যে ব্যাংক ইন্টারেস্ট কম দিতে হবে, এই কারণে কিন্তু আমাদের কস্টিংটা সুবিধাজনক হবে, আমেরিকার সুবিধাটা গ্রাহক পাবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে উৎসাহ দেয়া হচ্ছে। বর্তমানে দেশে ডলারের সরবরাহ ও দাম বাজার ভিত্তিক হওয়ায় বাড়তি গাড়ি আমদানির প্রভাব ডলারের বাজারে পড়ার সম্ভাবনা কম বলছেন ব্যাংক কর্মকর্তারা। রিজার্ভটা আইএমএফ এর মাপকাঠির একটু উপরে আছে, এটা হচ্ছে একটা স্বস্তির দিক। এটা এই ফরেন এক্সচেঞ্জ রিজিমটা যে রিভাইভ করছে এটার একটা লক্ষণ। এই কারণে তুলনামূলকভাবে এখন ইম্পোর্টের জন্য মোর ডলার সরবরাহ করা যাবে অথবা ইম্পোর্টকে এনকারেজ করা হচ্ছে। গেল বছর ডলারের সংকট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে গাড়ির আমদানি কমে চরম সংকটে পড়েছিল খাতটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনা করবেন সুলিভান। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরকে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। জো বাইডেনের প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার এটি শেষ ভারত সফর। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বৈঠকে গুরুত্ব দেওয়া হবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যুও।